আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা অর্গানিকের যেটুকুনি বাকি আছে ওটুকুনি র্যাপ করলে আমাদের আপ টু ডেট হয়ে যাবে বাকিদের সঙ্গে। যেহেতু তোমাদের 3 সপ্তাহ পরীক্ষা ছিল, তোমাদেরও ছিল, তানিশেরও ছিল, আমি হর্ষিতকে সেই সময় কিছু করাইনি। হর্ষিতের যখন পরীক্ষা ছিল তখন তোমাদের করিয়েছি, দ্যাট সিমস আনফেয়ার, বাট তোমরা 3 জনে একসঙ্গে অ্যাবসেন্ট ছিল আর ও একা অ্যাবসেন্ট ছিল। এখানে হর্ষিতকে কিছুটা রিভাইজ করিয়েছি, ওটাও লাভের লাভ। আমাদের অর্গানিকটা কমপ্লিট করার পর আমরা এস ব্লক পি ব্লক ঢুকবো, তারপর আমাদের দুটো চ্যাপ্টার কাছে পড়ে থাকবে, একটা হচ্ছে থার্মোডাইনামিক্স আর একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক অফ কেমিস্ট্রিটা হয়ে যাবে, মানে কেমিস্ট্রির যে ফান্ডামেন্টাল আইডিয়া যে কেমিস্ট্রিতে কী কী হয়। আমরা প্রথমে পড়লাম অ্যাটমস, তারপর আমরা পড়লাম কি হাউ অ্যাটম বিহেভস, দ্যাট মিনস পিরিয়ডিক টেবিল। তারপরে কি পড়লাম, তারপর আমরা পড়লাম যে কেমিক্যাল বন্ডিং, হাউ দ্য অ্যাটমস আর স্টেবিলাইজড through bonding and how they looks like, what are their reason and how they are forming bonds and what properties they develop after that bonding, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। দেন আমরা এখন কি তারপর আমরা কি বললাম মোল কনসেপ্ট, মানে হাউ টু কাউন্ট দেম, হাউ টু কিপ দেম, concentration, how much concentrated it is, gram per liter, mole per liter, what type of concentration expressions are there। কারণ আমরা ওগুলোকে পিওর ফর্মে রাখলে সব নষ্ট হয়ে যাবে, আর আমরা পিওর ফর্মে ইউজও করতে পারবো না কোথাও কোথাও। তখন আমাদেরকে সলিউশন বানিয়ে ইউজ করতে হবে, এবার সলিউশন বানিয়ে ইউজ করা মানে কনসেন্ট্রেশন বানিয়ে ইউজ করা, তো সেটা আমরা মোল কনসেপ্টে পড়ে নিলাম। এখন আমরা দেখছি হোয়াট আর দ্য স্টেটস। তো গ্যাসের স্টেটস হয়ে গেছে, এবার দেখি লিকুইড স্টেটে কী কী প্রপার্টি তাদের মধ্যে আছে আর কি। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু পুরো কেমিস্ট্রি ক্লাস না, যে ক্লাসটা পুরো ফিজিক্সের ক্লাস। ঠিক আছে, পিপল ইউজ টু কেমিস্ট্রিতে ইউজ টু অ্যাভয়েড দিস কোশ্চেন যে তোমরা ফিজিক্সে পড়ে নেবে প্রপার্টিজ অফ ম্যাটারে। তোমাদের আছে বছর 7th মডিউলে আছে, 7th ইউনিট যেটা আছে সেখানে এখানকার অনেক টপিকই আছে, সারফেস টেনশন, ভিসকোসিটি, এগুলো আছে। ঠিক আছে, সারফেস টেনশনটা বিশেষ করে আমাদের লাগবে কারণ ক্লাস 12এও আছে। তো আজকের ক্লাসটা পুরোপুরি ফিজিক্সের ক্লাস হবে, বাট আই লাভ টু টিচ দিস পোর্শন, দ্যাট ইজ আই এম টিচিং দিস, otherwise I could have skipped. Anyway, so we'll see liquid today, properties of liquid. এবার লিকুইডের কিছু বেসিক আইডিয়া আমি ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম যে লিকুইডের মধ্যে লেয়ার থাকে। ঠিক আছে, তাছাড়া আর কী কী প্রপার্টি থাকে সেটা এখান থেকে দেখে নেব, প্রপার্টিজ অফ লিকুইড। ঠিক আছে, সবার প্রথম প্রপার্টি হচ্ছে ভলিউম। এটা একটা ছোটোবেলাকার মিসকনসেপশন যে লিকুইডের আর গ্যাসের নাকি ভলিউম বা শেপ কিছু নেই। Yes, liquid has no shape, that's true, but a big beauty, but they have and they must have volume। কেন না, লিকুইডের লেয়ার আছে, লিকুইডের মধ্যে বন্ডিং এক্সিস্ট করে। ঠিক আছে, লিকুইড হ্যাজ লেয়ার। আচ্ছা, ভলিউম মানে কি? ভলিউম মানে কি আমরা 3টে জিনিস বলতে পারি, একটা হচ্ছে দুটো জিনিস বলতে পারি, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে উইডথ আর একটা হচ্ছে হাইট অর ডেপথ, যেটা তুমি বলবে, হাইটও বলতে পারো অর ডেপথও বলতে পারো, দ্যাট ইজ ভলিউম। এটাকে তুমি আরেকভাবে বলতে পারো লেন্থ ইন্টু এরিয়া। ঠিক আছে, এবার যেহেতু লিকুইডের লেয়ার্স আছে, আমরা ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, এই চ্যাপ্টারের ফার্স্টের ক্লাসটা হয়েছিল সেখানেই বলছিলাম লিকুইডের মধ্যে প্রচুর লেয়ার্স আছে। আর লেয়ার্স মানেই হচ্ছে ওটা একটা টু ডাইমেনশনাল থিং, দ্যাট মিন লিকুইড হ্যাজ এরিয়া। ঠিক আছে, লিকুইড যেহেতু লেয়ার, লিকুইড ইজ মেড আপ অফ লেয়ার, ইট মাস্ট হ্যাভ এরিয়া। তুমি গ্যাসের কোনো এরিয়া পাবে না, কারণ গ্যাসের কোনো লেয়ারই নেই, গ্যাস পার্টিকলস। তো পার্টিকেলের সারফেস এরিয়া পেতে পারো, কিন্তু সেটা স্ফিয়ারের সারফেস এরিয়া। ঠিক আছে, আদারওয়াইজ অ্যাজ এ হোল গ্যাসের কোনো সারফেস এরিয়া নেই। ঠিক আছে, ইট হ্যাজ এরিয়া,
But the problem is the area is not definite. Why? This is because when liquid is stacked over one another, each of the layers possess different potential energy. যত উপর দিকে যাবে potential energy increase. কিন্তু আমরা একটা জিনিস জানি ফিজিক্স থেকে শিখেছি, এই যে আমি এই বছরই শিখেছি, সেটা হচ্ছে হাই পোটেনশিয়াল এনার্জি ইজ মোর আনস্টেবল। হ্যাঁ, হাই পোটেনশিয়াল এনার্জি ইজ আনস্টেবল। যত উপরে জিনিসপত্র রাখো তত সেটা ভাঙার চান্সটা বেশি থাকে। মানে আমি যদি এই ঢাকনাটাকে এখন এখান থেকে ছুঁড়ে ফেলে দিই আর এখান থেকে ছুঁড়ে ফেলি, ঠিক আছে, দুটোর মধ্যে সাউন্ড ওপরটা থেকে বেশি হবে। হ্যাঁ, একটা জলের ঢাকনা, ঠিক আছে, সেটা যদি আমি আমার মাথার উপর থেকে ড্রপ করে দিই, ছুঁড়ে মারিনি, ড্রপ করছি, আর একদম পায়ের গোড়ালির কাছে নিয়ে গিয়ে ড্রপ করছি, ডিফারেন্ট সাউন্ড। ঠিক আছে, সাউন্ড ডিফারেন্ট হচ্ছে কেন? ওর মধ্যে যে স্টোরড এনার্জি আছে সেটা হাই হাইটে বেশি হচ্ছে, তাহলে সে যখন কনভার্ট হচ্ছে অন্য ফর্মে তখন সেটা বেশি কনভার্ট হচ্ছে। আর লেস হাইটে পোটেনশিয়াল এনার্জি কম, কনভার্সনও কম, সাউন্ডও কম। ঠিক আছে, তাহলে হাই পোটেনশিয়াল এনার্জি ইজ আনস্টেবল। তাই জন্য কি করে ওরা সাইড ওয়াইজ মুভ করে সাইড ওয়েজ বলা উচিত, সাইড ওয়াইজ বলা উচিত নয়, সাইড ওয়েজ মুভ করে পোটেনশিয়াল এনার্জিটাকে ডিক্রিজ করার চেষ্টা করে। ঠিক আছে, তাই জন্য ওরা সাইডের দিকে চাপ দেয়। তোমরা এই একটা এক্সপেরিমেন্ট ফিজিক্সে দেখেছো যে ডেপথের সাথে সাথে প্রেশার বাড়ে, এরকম একটা কন্টেনার থাকে, তার মধ্যে লিকুইড থাকে, দেখেছো না এরকম একটা এক্সপেরিমেন্ট? তার মধ্যে 3টে হোল করা হলো, সেখান দিয়ে লিকুইডটা ফ্লো করে আউটফ্লো হচ্ছে, যেটা সবথেকে উপরে আছে সেটা সবথেকে কাছে পড়বে, যেটা মিডিলে আছে সেটা দূরে গিয়ে পড়বে, আর যেটা লোতে আছে সেটা সবথেকে দূরে গিয়ে পড়বে। এরকম একটা দেখেছো না এক্সপেরিমেন্ট? হ্যাঁ, অনেক আগে। ঠিক আছে, ইট মিনস ওয়াটার প্রেশার। আর এটা সাইডের দিকে বেরোচ্ছে কেন, ওপর দিকে কেন বেরোচ্ছে? ওপর দিকটা তো ওপেন আছে, বিকজ ওপর দিকে কোনো প্রেশার নেই, কনফাইন্ড স্পেস নয়। কনফাইন্ড স্পেস হলে সব দিকে ইকুয়াল প্রেশার দিত, পাস্কালস ল। নো প্রেশার অ্যাট দ্য টপ। এটা প্যাট মনে হতে পারে, এটা প্রেশার আর কি। হ্যাঁ, নো প্রেশার অ্যাট দ্য টপ, কনফাইন্ড স্পেস নয়। তাহলে এটা কি হচ্ছে? সাইড ওয়াইজ নিশ্চয়ই প্রেশার দিয়েছে, প্রেশার এক্সিস্ট। এটা কেন হচ্ছে? জাস্ট বিকজ অফ সাইড ওয়াইজ মুভমেন্ট ডিক্রিজ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কমানোর চেষ্টা করছে বলে ওরা সাইড ওয়াইজ মুভ করার চেষ্টা করছে। যার উপরে যত প্রেশার সে তত বেশি সাইডের দিকে প্রেশারটা দিচ্ছে। ঠিক আছে, মানে এই পয়েন্টের তো প্রেশারটা ওপর, এই পয়েন্টে তো ওপরে লিকুইড আছে, তাহলে এই পয়েন্টে প্রেশার একটা আছে, তাই জন্য ওর সব থেকে বেশি প্রেশার এখানে দিচ্ছে। এই পয়েন্টে একটা প্রেশার আছে যেটা নিচেরটা থেকে কম, কারণ হাইট ওর ওপরে কম আছে, অ্যামাউন্ট অফ ওয়াটার কম আছে, তাই জন্য এই প্রেশারটা কম্পারেটিভলি লেস হচ্ছে। এই পয়েন্টের প্রেশার সব থেকে কম, বিকজ ওর ওপর সব থেকে কম লিকুইড আছে, তাই এই পয়েন্টের প্রেশারটা সব থেকে কম হচ্ছে। যেমনটা ওটা সব থেকে কাছে পড়ছে, তার সব থেকে তলাটা সব থেকে দূরে পড়ছে। কিন্তু সাইড ওয়াইজে কেন আছে? ওপর দিকটা তো খোলা, প্রেশার দিতে পারবে না বিকজ এগেনস্ট দ্য গ্র্যাভিটি, কিন্তু গ্যাস দিতে পারত। তবে লিকুইডের একটা বন্ডিং আছে, আরও সাইড ওয়াইজ মুভ করে। তাই জন্য তুমি যদি ওর ওয়ালকে চেঞ্জ করে দাও, ইফ ইউ ডিস্টর্ট দ্য ওয়াল, ইট উইল ইউজ দ্য এক্সট্রা ওয়াল or compromise with the decreased wall to make itself at level. বোঝা গেল ব্যাপারটা? যেহেতু সাইড ওয়াইজ মুভ করে, তা তুমি সাইডের ওয়ালটাকে যদি বেঁকিয়ে দাও, তাহলে ও সেভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে সাইড ওয়াইজ মুভ করে। তুমি একটা সলিডকে রেখেছো, তার দুদিকে দুটো ওয়াল তুলে দিয়েছো, এই ওয়ালগুলোকে যেমন খুশি বাঁকাও না কেন, সলিডটার কি কোনো শেপ চেঞ্জ হয়? কেন হবে না?
তার কারণ সলিড সাইড ওয়াইজ কোনো চাপই দেয় না, সলিড খালি তার মাত্র তলার দিকে তার চাপ দেয়। কথা বুঝতে পারছো? আমি একটা স্টোন এনে তোমার এই ঘরের মাঝখানে রেখে দিই, ঘরে তো দেয়াল আছে, দেয়ালটা লম্বা না কার্ভ তার উপর ডিপেন্ড করবে স্টোনের শেপটা। কিন্তু লিকুইড যদি এখানে ঘরে ভরিয়ে দিই, দরজা জানলা বন্ধ করে দিয়ে জল ঢেলে দিলাম, তাহলে দেয়ালটা কেমন হবে তার উপর কিন্তু লিকুইডের ডিপেন্ড করবে। তার কারণ সাইডের দিকে মুভ করার টেন্ডেন্সি দেখায়, ঠিক আছে? কিন্তু সাইডের দিকে মুভ করলে ওর একটা প্রবলেম হয়, সেটা কি? সেটা হচ্ছে ওর হাইটটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, সেরকম কমে যায় বা বেড়ে যায়, ঠিক আছে? যত এরিয়া বাড়াবে তত হাইট কমবে, ঠিক আছে? বা যত এরিয়া কমাবে তত ওর হাইট বাড়বে। তাহলে ভলিউম কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, তাহলে শেপ কনস্ট্যান্ট থাকছে না বিকজ অফ সাইড ওয়াইজ মুভমেন্ট, বাট হাইট কনস্ট্যান্ট থাকছে, মানে হাইট বলছি, বাট ভলিউম কনস্ট্যান্ট থাকছে বিকজ ইট ক্যান অ্যাডজাস্ট ইটস হাইট উইথ রেসপেক্ট টু এরিয়া। ভলিউমও কনস্ট্যান্ট নেই, যেমন কন্টেনার তেমন তার ভলিউম, যেমন কন্টেনার তেমন তার শেপ, ঠিক আছে? আবার সলিডে আবার কোনোটাই না, সলিড সব নিজস্ব, শেপও নিজের, ভলিউমও নিজের, তার উপর ডিপেন্ড করে। আইডিয়াটা ক্লিয়ার হলো তানিশ? ব্যাপারটা ক্লিয়ার হলো তো? লিকুইডকে তুমি সাইডে জায়গা দাও, ও সাইডে যাবে, তাই তুমি ওয়ালটার শেপটা পাল্টে দাও, ঠিক আছে? তুমি যদি এরকম না করে এরকম করতে চাও, এরকম ওয়াল করতে চাও, ঠিক আছে, ও এরকম জায়গাতেই নিজেকে অ্যাডজাস্ট করবে। দরকার বলে হাইট বাড়িয়ে দেবে, ও যদি মনে করো এরিয়া কম পড়ছে, ও নিজের হাইট ইনক্রিজ করে নেবে, ঠিক আছে? কিন্তু ভলিউম কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ওর ভলিউম। এর ফলে দুটো প্রপার্টি তৈরি হয়। নাম্বার 2, একটা হচ্ছে ডেনসিটি, আর একটা হচ্ছে compressibility rather incompressibility. What is density? Density of the substance is the ratio of the mass and volume. Okay, no, this is not the right definition. লোকে ডেনসিটিকে ভুলভাবে ডিফাইন করে, লোকে বলে যে ডেনসিটি D is equals to ratio of mass and volume. এভাবে ডেনসিটিকে ডিফাইন করা যায় না। তাই কিভাবে ডিফাইন করতে হয়? ডিফাইন করতে হয় এইভাবে যে মাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভলিউম। যত মাস বাড়বে তত ভলিউম বাড়বে, বা যত ভলিউম বাড়বে তত মাস বাড়বে, ঠিক আছে? তুমি একটা ছোট্ট প্যাকেট অফ সল্ট আনো, আর একটা বস্তা নিয়ে এসো সল্টের, ভলিউম বেশি বস্তাতে আর প্যাকেটে কম, তাই তোমার মাসও বেশি হচ্ছে। তাহলে এই যে প্রপোর্শন, এই প্রপোর্শনের যে কনস্ট্যান্টটা আছে, তাই কনস্ট্যান্ট ইজ কল্ড ডেনসিটি। তো ডেনসিটি ইজ নাথিং বাট আ প্রপোর্শনাল কনস্ট্যান্ট, যেটা মাসের ওপর ডিপেন্ড করে না। তুমি একটা অদ্ভুত জিনিস, এটা ইকুয়েশনে মাস আছে কিন্তু মাসের ওপর ডিপেন্ড করছে না। কেন বলতে পারবে? ইকুয়েশনে মাস আছে, অথচ মাস বাড়লে কিন্তু ডেনসিটি বাড়ে না। ভেবে দেখো, জল তুমি 1 গ্লাস রাখো বা 1 কাপ রাখো বা 1 বোতল রাখো, ওয়াটারের ডেনসিটি কিন্তু 1, ঠিক আছে? বিকজ ইট ইজ প্রপোর্শনাল কনস্ট্যান্ট, ঠিক আছে? মাস ভ্যারিজ অ্যাজ ভি। মাস যদি বাড়াও ভলিউমও বেড়ে যাবে। মানে বেসিক্যালি তোমাদের অঙ্কের ভাষায় বলা যাবে ভি ইজ ফাংশন অফ মাস। সো when density is calculated by mass divided by function of mass, the mass is cancelled out. It is 1 by something z. কথা বোঝা যাচ্ছে? যেহেতু ভলিউম ইজ ফাংশন অফ মাস
ভলিউম ইজ অলসো আ ফাংশন অফ মাস, তাই জন্য মাস চেঞ্জ করলে ভলিউমও ইকুয়াল রেটেই চেঞ্জ হয়, অ্যান্ড দ্যাট রেট ইজ দ্য প্রপোর্শনাল কনস্ট্যান্ট, দ্যাট রেট ইজ দ্য ডেন্সিটি। তাই জন্য ডেন্সিটিকে একটা নামে, স্পেশাল নামে রাখা হয়, ডেন্সিটি ইজ ইন্ট্রিনসিক কোয়ালিটি। ইন্ট্রিনসিক কোয়ালিটি মিনস তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওই মেটেরিয়ালটা আনো, সেম থাকবে ভ্যালু। কিন্তু মাস হচ্ছে এক্সট্রিনসিক কোয়ালিটি, ডেন্সিটি ইজ ইন্ট্রিনসিক কোয়ালিটি, ইন্ডিপেন্ডেন্ট অফ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। সৃষ্টি ব্যাপারটা বোঝা গেল? ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যামাউন্ট, আর এদের দুজনকে বলা হয় এক্সট্রিনসিক কোয়ালিটি। ঠিক আছে? ইট ইজ ডিপেন্ড অন মাস, ফাংশন অফ মাস। মাস নিজেই ফাংশন অফ মাস, ভলিউম অলসো ফাংশন অফ মাস, বাট ইট ইজ নট আ ফাংশন অফ মাস, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। ঠিক আছে? যেমন ধরো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দুটো মিডিয়ামের মধ্যে কম্পারিজন, কতটা লাইট এসে পড়ছে, লাইটের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, বা যে মিডিয়ামটা আছে তার কতটা মাস আছে তার উপর ডিপেন্ড করে না। রেজিস্টিভিটি, কতটা লম্বা তার, ঠিক আছে, আর তার এরিয়া, এটার উপর কিন্তু ডিপেন্ড করে রেজিস্টিভিটি। এর উপর রেজিস্ট্যান্স ডিপেন্ড করতে পারে। Resistivity or quality, resistivity or intrinsic quality. All the copper wires will have same resistivity. Resistance differ করতে পারে, because resistance is resistivity into length by area. Resistivity তাহলে কি? Proportional constant. তাই যারা এরকম proportional constant আছে তারা সমস্ত অ্যামাউন্টের জন্য তারা সবাই intrinsic quality। ঠিক আছে? আমাদের হিউম্যানের মধ্যেও কিছু ইন্ট্রিনসিক কোয়ালিটি, কিছু এক্সট্রিনসিক কোয়ালিটি আছে। ঠিক আছে? যেমন ইন্ট্রিনসিক কোয়ালিটি হচ্ছে আইডেন্টিটি, যত বড় হয়ে যায় না কেন আইডেন্টিটি পাল্টাবে না। এক্সট্রিনসিক কোয়ালিটি হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার পাল্টাতে পারে। হ্যাঁ, ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? তাহলে ডেন্সিটি ইজ আ ফ্যাক্টর অফ মাস, density is a proportional constant of mass and volume, and since liquid has mass and volume, so liquid also have density. The fun part is compressibility. তোমাদের একটা ভিডিও পাঠাচ্ছি, ভিডিওটা দেখো। হ্যাঁ, দু 5 মিনিট ভিডিওটা দেখো, মজা লাগবে। পাঠাচ্ছি। একটা নয়, দুটো পাঠাচ্ছি রাদার। একটা লিকুইডকে ডান্স করতে দেখেছো? দেখো, ডান্সিং লিকুইড। এই দুটো ভিডিও দেখো, দুটো ভিডিও খুব একটা বেশি টাইমের নয়। আমাদের
আমাদের লাইফের একটা ফিলোসফির সঙ্গে এই সেকেন্ড ভিডিওটা বিশেষ করে রিলেটেবল। দেখা হলে বলবে। কেমন ডান্স করছে বাবু বাবু স্যার নিচেরটা মানে ওটা কার উপরে উফার 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 সাউন্ড বক্স হয় না, বিট বক্সিং, সেই বিট মানে সেই সাউন্ড বক্স, সাউন্ড বক্সের যে স্পিকারটা আছে ভাইব্রেশনের জন্য ডান্স করছে ভাইব্রেশনের জন্য নাচ করছে, কিন্তু কোনো লিকুইডকে যদি তুমি এখানে রাখতে, জল টলের মতো কোনো লিকুইডকে, পিওর লিকুইডকে, তাহলে ওখানে ড্রপলেটস তৈরি হতো। আর এখানে কি তৈরি হচ্ছে? লাম্প, এবং সেই লাম্পটা ডান্স করছে। এটা বেসিক্যালি পয়েন্টটা দেখো, নিউটনিয়ান ফ্লুইড। তানিস দেখলে? ঠিক আছে, তো এই জিনিসটার উপর যদি তুমি দাঁড়াও, ঠিক আছে কী হচ্ছে বলছি। আমাদের যে নর্মাল লিকুইডগুলো আছে এগুলো হচ্ছে নন কম্প্রেসিবল লিকুইড, ঠিক আছে। এগুলোর উপর যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, ও খুব কুইকলি, নিজেদের মধ্যে বন্ডটা এরকমভাবে আছে যে খুব কুইকলি সেই ফোর্সটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করার আগেই চারিদিকে ডিস্ট্রিবিউট করে দেয়, ঠিক আছে। তার ফলে তারা কাইনেটিক এনার্জি গেইন করে ছিটকে ওঠে। মানে তুমি তো জলের উপর হাত মারো, প্রথম কথা তোমার হাতে প্রচণ্ড রিয়াকশন ফোর্স দেবে, ঠিক আছে, প্লাস সেগুলো স্প্ল্যাশ করে চারিদিকে ছিটকে যাবে। হ্যাঁ, তো নিউটনিয়ান ফ্লুইড হচ্ছে দোজ ফ্লুইড যারা নিউটনের থার্ড লকে মেনে চলে, ঠিক আছে। ডিস্ট্রিবিউট potential energy quicker and cannot store energy upon impact। কিন্তু কি হচ্ছে, নিউটনিয়ান ফ্লুইডের মধ্যে বন্ডগুলো এমনভাবে আছে, নন নিউটনিয়ান ফ্লুইডের মধ্যে যেগুলো দেখবেন সেগুলো সব নন নিউটনিয়ান ফ্লুইড, ঠিক আছে। দে ক্যান স্টোর পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট স্লোলি। স্টোর পোটেনশিয়াল এনার্জি, যখন তুমি কোনো ইম্প্যাক্ট ফেল করছো, ঠিক আছে, স্টোর পি ডট ই ডট পোটেনশিয়াল এনার্জি আপন ইম্প্যাক্ট। ওর উপর যদি নাচো, মানে নাচো বলতে হলে কিন্তু কত্থক নাচতে হবে, ভারতনাট্যম নাচলে চলবে না। কত্থকে দাঁড়ানোর সুযোগ নেই, ঝিঝি 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 সবসময় পা ওর উপর দাপিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ভারতনাট্যমে তা না, ভারতনাট্যম হচ্ছে মুদ্রা আছে, ওখানে তুমি ওখানে স্টেবল হচ্ছ, পাটাকে রাখছো, যেই তুমি রাখতে যাবে তুমি সিঙ্ক করবে, ঠিক আছে। ইউ ক্যান নট ডু ট্যাঙ্গো, ইউ ক্যান ডু সালসা, ঠিক আছে।
মানে পা ওখানে রাখলে চলবে না। স্টোর পোটেনশিয়াল আছে আপন ইম্প্যাক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটেড স্লোলি। থ্রু বন্ডস, যে কারণে ওইটা যখন ওই উফারের ওপর রেখে সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছিলাম, ও ইন্টিগ্রেটেড কন্ডিশনে ছিল, ও ডিস্টার্ব হচ্ছিল না, ও একসঙ্গে নাচছিল। ঠিক আছে, ঠিক আছে। এই নন নিউটনিয়ান ফ্লুইডগুলো হচ্ছে কম্প্রেসেবল ফ্লুইড, এদের কিন্তু ভলিউম কনস্ট্যান্ট নয়, হ্যাজ নো কনস্ট্যান্ট ভলিউম অ্যান্ড ডেন্সিটি, হ্যাজ নো কনস্ট্যান্ট ভলিউম অর ডেন্সিটি। যেহেতু কম্প্রেস করতে পারছি, তাহলে আমি ভলিউমকে কী করে কনস্ট্যান্ট রাখবো? আর যেহেতু ভলিউম কনস্ট্যান্ট নয়, তাহলে ডেন্সিটি কী করে কনস্ট্যান্ট হতে পারে? আর ইনকম্প্রেসিবল ফ্লুইড হচ্ছে ওপরেরগুলো, এগুলো হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড, কারণ এরা যেভাবে যেই ফোর্সটা তুমি অ্যাপ্লাই করবে, যে প্রেশারটা ওকে দেবে কম্প্রেস করার জন্য, ও সেটাকে চারিদিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে, মেনটেন্স পাস্কালস ল। আর পাস্কালস ল যারা মেনটেন করে তারা নিউটন লকে মানতে বাধ্য, তাই না? প্যাসকাল কি বলেছিল? কোনো একটা কনফাইন্ড স্পেসে যদি কোনো লিকুইড থাকে, তার উপর যদি তুমি কোনো প্রেশার এক্সার্ট করো, সে সেই প্রেশারটাকে চারিদিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। কেন করছে? বিকজ দে আর ইনকম্প্রেসিবল ফ্লুইড। সৃষ্টি কথা বোঝা গেল? তানিশ কথা বোঝা গেল? আমরা পাস্কালস ল কিভাবে অ্যাপ্লাই করি? পাস্কালস ল কিভাবে অ্যাপ্লাই করি? যে আমরা একটা কনফাইন্ড প্লেসে লিকুইড রাখি, একদিক থেকে প্রেশার দিই, সেই প্রেশারটা অন্যদিকে ইনক্রিজ হয়ে যায় বিকজ অফ ইনক্রিজ এরিয়া। কিন্তু আমি যত টাকায় ডিসপ্লেসমেন্ট করছি, হয় ততটা ডিসপ্লেসমেন্ট হয় না, তার জন্য এনার্জি কনজার্ভ থাকে, কিন্তু ফোর্স ম্যাক্সিমাইজ হয়ে যায়। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট মিনিমাইজ হয়ে গিয়ে ফোর্স ম্যাক্সিমাইজ হয়ে যায়, কিন্তু এনার্জি কনজার্ভ থাকে। সেটাও তো এনার্জি কনজারভেশনের কিন্তু ভায়োলেট করে না পাস্কালস ল। কিন্তু পাস্কালস ল পসিবল কার জন্য হয়? ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য। ইট ফলোজ পাস্কালস ল। পাস্কালস ল তখনই অ্যাপ্লিকেবল যদি ভলিউম অ্যান্ড ডেন্সিটি কনস্ট্যান্ট থাকে। আর পাস্কালস ল যারা ফলো করবে তারা নিউটনস লকেও ফলো করতে বাধ্য, কারণ নিউটনস ল থেকেই ফোর্সের আইডিয়াটা আসে, আর ফোর্স পার ইউনিট এরিয়া দিয়ে পাস্কাল আইডিয়াটা আসে। ঠিক আছে, তো এক্সাম্পল কি নিউটনিয়ান ফ্লুইডের? নিউটনিয়ান ফ্লুইডের এক্সাম্পল হচ্ছে এনি পিওর সলভেন্ট, এনি পিওর লিকুইড, এনি পিওর লিকুইড। আর এর এক্সাম্পল হচ্ছে সেমি সলিড সলিউশনস, মানে বেসিক্যালি কোলয়েড সলিউশন। ঠিক আছে, আচ্ছা, এটা সবসময় ঠিক হয়ে যাবে তখন মানে থিনারও হতে পারে। ওখানে আমার কম্প্রেসিবিলিটি না এক্সপ্যান্ডিবিলিটি বেশি, ওই লিকুইডে আবার এক্সপ্যান্ডিবিলিটি। তোমাদের যে এক্সাম্পলটা দেখালাম, যে ভিডিওটা পাঠালাম, ওটা হচ্ছে থিকার, থিনারও হতে পারে, যেমন পেইন্ট। ওর উপর দিয়ে তুমি দৌড়াতে পারবে না, কিন্তু ওটাকে তুমি ওয়ালে কনসিস্টেন্টলি লাগাতে পারবে। তুমি জল ও দেয়ালের মধ্যে লাগাতে যাও, তুমি দেখবে জল দেয় না, কতগুলো ছোপ 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 ব্যাপার থেকে যায়, মানে গ্যাপ থেকে যায়। কিন্তু তুমি যদি ওয়ালের মধ্যে ওই পেইন্ট লাগাও, পেইন্টের মধ্যে একবার একটা কনসিস্টেন্সি মেনটেন হয়। মানে ওখানে কি হচ্ছে, লিকুইডটা স্ট্রেচ হয়ে গিয়ে দেয়ালে লাগছে, অ্যাজ ইফ তুমি না না মানে অ্যাডিসিভ প্রপার্টি তো সেটা দেয়ালের সঙ্গে পেইন্টের নিজস্ব রিলেশনশিপ। পেইন্টের মলিকুলগুলোর কথা বলছি, পেইন্টের মলিকুলগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে না, দ্যাট ইজ বিকজ অফ কোয়েসিভনেস, নট অ্যাডিসিভনেস, দ্যাট ইজ বিকজ অফ কোয়েসিভনেস। অ্যান্ড কোয়েসিভনেস ইজ more in case of non-Newtonian fluid than Newtonian fluid. ঠিক আছে, এটা কোয়েসিভনেস বলছো তুমি, এটা বলছো কোয়েসিভনেস। ওকে, পয়েন্টটা বোঝা গেল কম্প্রেসিবিলিটির? ওকে, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ভেপার প্রেশার।
দিস ইজ ভেরি ইন্টারেস্টিং থিং। এরকম একটা চেম্বার ভাবো, এরকম একটা চেম্বার ভাবো, চেম্বারটা ঢাকনা দেওয়া আছে, ঠিক আছে? এই চেম্বারের মধ্যে কি আছে? লিকুইড আছে। এই লিকুইড একটা সারফেস আছে, সারফেসের মধ্যে প্রচুর মলিকিউল আছে। এবার এই কন্টেনার থেকে কোনো লিকুইড বাইরে বেরোতে পারবে না, আর এই মোমেন্টে ওই ওপরে যে স্পেস, মানে লিকুইডের লেভেল আর ওপরের ঢাকনা পর্যন্ত কোনো ভেপার নেই এই মোমেন্টে, ঠিক আছে? ইট ইজ দ্য ইনিশিয়াল কন্ডিশন, ইট ইজ দ্য ইনিশিয়াল কন্ডিশন। এবার কি হচ্ছে? এবার ওর ওপরে সারাউন্ডিং থেকে একটা হিট এসে পড়ছে। কি আসছে? হিট। হিট কি করছে? ওই মলিকিউলটাকে ভাইব্রেট করাচ্ছে। তা তুমি যদি এই জায়গাটাকে জুম করে দেখার চেষ্টা করো, তাহলে তুমি কি দেখতে পাবে? এটা তুমি জুম করে দেখার চেষ্টা করো, তুমি দেখতে পাবে এই মলিকিউলটা, এই যে মলিকিউলটা আছে, এই মলিকিউলটা ওপর দিকে ওঠার চেষ্টা করছে, আবার নিচের দিকে নামার চেষ্টা, ভাইব্রেশন করছে। ভাইব্রেশন মানে একটা পয়েন্টের রেসপেক্টে ওপরে ওঠা, নিচে নামা, এটা তো ভাইব্রেশন। মিন পয়েন্টের এগেনস্টে টু অ্যান্ড ফ্রো মোশনটাকেই ভাইব্রেশন বলে। কিন্তু এর পাশের যে দুটো মলিকিউল আছে, ওরা ওটাকে আবার নিজের দিকে টেনে রেখেছে। বোঝা গেল? ওর পাশে যে দুটো মলিকিউল আছে, ওরা আবার ওদেরকে টেনে রেখেছে, বিকজ অফ মলিকুলের মধ্যে বন্ড থাকে, লিকুইড মলিকুলে হরিজন্টাল বন্ড আছে, ঠিক আছে? তাহলে এখানে দুটো অপোজিং ফোর্স কাজ করছে। একটা হচ্ছে কি, যেটা ওকে বার করতে সাহায্য করছে ওপর দিকে, আরেকটা হচ্ছে কি, যেটা ওকে ওখানে রিটেইন করছে। এই টেনে আসছে বলে ওরা আবার তলার দিকে নামছে। যদি না টেনে রাখতো তাহলে উঠে পেরিয়ে চলে যেত, ঠিক আছে? মানে ধরো কোনো একটা প্রোগ্রাম হচ্ছে তোমাদের হাউজিংয়ে, ঠিক আছে? সমস্ত ছেলেপিলেরা ওখানে আছে, তোমার বাবা বললো, বাবু চলো কালকে সকালে স্কুল আছে, চলো চলো বাড়ি চলো বাবা। না একটু থাকি, সবাই তো আছে, না চলো। হ্যাঁ, তোমার বন্ধু বলে, এই বসে যা বসে যা, একটু পরে যাস। কাকিমা থাকতে দাও না, থাকতে দাও না, আর তো আধ ঘন্টা। না না না, আধ ঘন্টা বলেও চলবে না, চলো চলো চলো। তো একটা ফোর্স তোমাকে কি করছে? ধরে রাখার চেষ্টা করছে, বেরোনোর চেষ্টা করছে, বার করার চেষ্টা করছে, ঠিক আছে? যদি বার করা সাকসেসফুল হয়, তাহলে কি হবে? তুমি ওই বাউন্ডিং থেকে বেরিয়ে এসকেপ করে যাবে। তো স্লোলি কি হয়, এই গোটা সিস্টেমটার থেকে লিকুইড মলিকিউলগুলো স্লোলি ডিসঅ্যাপিয়ার করে, অ্যান্ড ওপরে যে পোর্শনটা আছে বিটুইন লিকুইড লেভেল অ্যান্ড দ্য ক্যাপ, দ্য হেড স্পেস, ওই মাঝখানেও অ্যাপিয়ার করতে আরম্ভ করে। বোঝা গেল? আর লিকুইডের লেভেলটা কিছুটা নিচে নেমে যায়। ওকে, খেয়াল করে দেখো, লিকুইডের লেভেলটা কিন্তু আগে থেকে নিচে নেমে গেছে। আগে যেখানে ছিল এখন কিন্তু সেখানে নেই, আগে ছিল এই লেভেলে, এখন ওখান থেকে ডিক্রিজ করে গেছে, লেভেল ডিক্রিজ, লেভেল ডাউন। আর এখানে যে মলিকিউলগুলো ছিল, সেই মলিকিউলগুলো কি হয়েছে? মলিকিউলগুলো এখানে ওপরে উঠে গেছে। না না, যে মলিকিউলগুলো লিকুইডের মধ্যে ছিল সেগুলো ওপরের স্পেসে চলে গেছে। আগে উপরের স্পেসে কোনো মলিকিউল ছিল না, এখন ওপরে মলিকিউলগুলো অ্যাপিয়ার করেছে। তো এখনো কি হিট আসছে? না, হ্যাঁ এখনো হিট আসছে। তাহলে এখনো কি ওপরে উঠছে? না, হ্যাঁ এখনো ওপরে উঠছে। এখানকার মলিকিউলগুলো এখনো ওপরে উঠছে, কিন্তু একটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ? এই ওপরে যে মলিকিউলগুলো ছিল সেগুলোর মধ্যেও মোশন আছে, মোশন চলে এসেছে, তাই না? ওরা গ্যাসিয়াস মলিকিউল হয়ে গেছে। তো ভেপার তো গ্যাসিয়াস স্টেজে থাকে, ব্রাউনিয়ান মোশন করবে। আমরা আগের দিন কাইনেটিক থিওরিতে পড়েছিলাম ব্রাউনিয়ান মোশন। তাহলে ও কখনো কখনো তলায় জাম্প করবে, তলায় ধাক্কা খাবে, অল দ্য ওয়ালসে ধাক্কা খাচ্ছে, নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে। বটম সারফেসও তো কখনো কখনো ধাক্কা খাবে। একটা পিং পং বল যদি এই ঘরটার মধ্যে ছুঁড়ে মারো, ও সমস্ত দেয়ালে ধাক্কা খেয়ে মাটিতেও তো কখনো কখনো ধাক্কা খাবে।
তো এখানে যে গ্যাস মলিকিউলগুলো তৈরি হয়েছে সেগুলো তো চারিদিকে দেয়াল ধাক্কা দিতে কখনো কোনো লিকুইড সারফেসেও ধাক্কা মারবে। বোঝা গেল কি গেল না? তখন বাকিরা কি বলবে? এ ভাই তুই কোথায় গেছিস, চলে আয়, ব্যাক কর, আয় ভাই। বাকিরা ওকে টেনে ফেরত আনার চেষ্টা করবে, ঠিক আছে? তো তো ওগুলো তলার দিকে নামার একটা টেন্ডেন্সি দেখাবে। আগে কিন্তু তলার দিকে নামার কোনো টেন্ডেন্সি ছিলই না, তার কোনো ওপরে কিছু ছিলই না, আগে সবই ছিল আপ। এবার আপও আছে, আবার ডাউনও আছে। রিজনটা বোঝা গেল কি গেল না? একটা বাইরে থেকে এনার্জি পাচ্ছে, ভাইব্রেট করছে, পাশেরগুলো ধরে রাখতে পারছে না, ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই মলিকিউলস মুভ আপ ফ্রম লিকুইড টু ভেপার। আর আরেকটা হচ্ছে ভেপারগুলো যখন তৈরি হয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে মোশন তৈরি হচ্ছে, তার ডিএর মধ্যে কোলাইড করছে, ওয়ালেতে কোলাইড করছে, করতে করতে কখনো কখনো ওয়াটার সারফেসেও, লিকুইড সারফেসেও কোলাইড করছে। যখনই কোলাইড করছে লিকুইডগুলো তাকে টেনে নিচ্ছে, তাই জন্য একটা মোশন হচ্ছে ডাউন। কিন্তু এগুলো ইন্টারমিডিয়েট ওয়েতে ইকুয়াল হয় না, ইনইকুয়াল, ঠিক আছে? তাই জন্য এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ফার্দার যদি তুমি এটাকে মেনটেন করো তাহলে কি দেখতে হবে? তাহলে তুমি একসময় দেখতে হবে কি, একসময় দেখতে হবে যে লিকুইড লেভেল খুবই নেমে গেছে, অ্যান্ড লিকুইড লেভেল খুবই নেমে গেছে অ্যান্ড ওপরে প্রচুর পার্টিকেল জমা হয়ে গেছে। এখনো কি বাইরে থেকে এনার্জি আসছে না? হ্যাঁ আসছে। তাহলে এখনো কি জিনিসপত্র উঠছে না? হ্যাঁ উঠছে। তাহলে এই লেভেলে এক্সট্রা কি হচ্ছে? ধাক্কা খাচ্ছে, ওপরে উঠছে, এগুলো মুভ করছে, মুভ করতে করতে কখনো কখনো তলায় ধাক্কা খাচ্ছে, তলায় ধাক্কা খেয়ে নিচে নামছে। এই লেভেলে কি হয়ে গেছে? আপ সাইড যেটা আছে আর ডাউন সাইড যেটা আছে ইকুয়াল হয়ে গেছে, দুটো রেট ইকুয়াল হয়ে গেছে। আমরা ফার্দার আর কোনো চেঞ্জ দেখতে পাবো না। দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। মোশন বন্ধ হয়ে গেছে কি? মোশন বন্ধ হয়নি, তাই জন্য এটার নাম হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। রেট ইকুয়াল, রেট অফ মুভিং আপ equals to rate of moving down. Net motion zero. আগেরটা কি ছিল? rate of up is greater than rate of down, তাই জন্য নেট আপ ছিল, নেট মোশন আপ ছিল। প্রথমটায় রেট অফ ডাউন জিরো ছিল, কোনো কিছুই নামছিল না, তাহলে নেট মোশন কি হচ্ছিল? নেট মোশন আপ ছিল ফার্স্টেরটায়। শেষে ডাইনামিক ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই সময় এনি ফার্দার, নো ফার্দার ভেপার, নো ফার্দার ভেপার ক্রিয়েশন, কোনো ফার্দার ভেপার ক্রিয়েট হচ্ছে না। তাহলে এটাকে আমি স্যাচুরেশন বলতে পারি। তাহলে এই কন্ডিশনে ভেপারের যা প্রেশার সেটাকে লিকুইড প্রেশারের সঙ্গে ইকুয়াল করতে পারি। তাহলে ভেপার প্রেশার অ্যাট, প্রেশার অফ দ্য ভেপার অ্যাট ইকুইলিব্রিয়াম, প্রেশার অফ দ্য ভেপার অ্যাট ইকুইলিব্রিয়াম
উইল বি ইকুয়ালস টু প্রেশার অফ দ্য লিকুইড। এইটাকেই লিকুইড ভেপার প্রেশার বলছে বা স্যাচুরেটেড ভেপার প্রেশার বলছে। প্রেশার অফ লিকুইড, তাহলে এই প্রেশারটাকেই লিকুইড ভেপার প্রেশার বলা হয় or saturated vapor pressure বলা হয়। তাহলে প্রেশার at equilibrium is called liquid vapor pressure। liquid vapor pressure কেন বলতে বোঝা গেল? because pressure of the vapor is equal to pressure of the liquid, তবেই দুজনের মুভমেন্ট ইকুয়াল হতে পেরেছে। ভাষিত বোঝা গেল তো ব্যাপারটা? যেহেতু এরা দুজনের সমান, প্রেশার অফ দ্য ভেপার ইজ ইকুয়াল টু প্রেশার অফ দ্য লিকুইড, তাই জন্য প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়ামকে আমরা লিকুইড ভেপার প্রেশার বলছি। ঠিক আছে? এই লিকুইড তোর প্রেশার কত রে? আমি তো জানি না, আমি তো আর ওরকম ফোর্স অ্যাপ্লাই করছি না। আচ্ছা দাদা, ও ভেপারকে দিস, ওই ভেপার তোর প্রেশার কত রে? আমার প্রেশার 180 m। ওকে, তোর প্রেশার 180 m, তাহলে তোমারও প্রেশার 180 m। কি করে বুঝছো? আরে ও 180 m করে যতটা লিকুইড পার্টিকেলকে তলায় নামাচ্ছে, তুইও তো ততটাই পার্টিকেলকে উপরে তুলছিস। হ্যাঁ, তো তবে তোদের ফোর্স সেম অ্যাপ্লাই করছিস সেম এরিয়ার ওপর। ও আচ্ছা, ডিরেকশন আলাদা। তো প্রেশার তো স্কেলার কোয়ান্টিটি, তো ডাজন্ট ম্যাটার। তাই না? তাই এটাকে স্যাচুরেটেড ভেপার প্রেশার বলা হয়, বিকজ স্যাচুরেটেড কন্ডিশনে আমরা এটাকে মেজার করছি। এটা কার উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে টেম্পারেচার উপর। কারণ এবার যদি তুমি টেম্পারেচার বাড়িয়ে দাও, ও আরও বেশি করে ভাইব্রেশন শুরু করে দেবে। এই যে বাইরে থেকে যে অরেঞ্জ কালার অ্যারোটা এসে পড়ছে, এটা কি? এটা হিট, অ্যান্ড হিট ইজ ডাইরেক্ট প্রপোর্শনাল টু টেম্পারেচার। তো টেম্পারেচার বাড়িলে কি হবে? আরও বেশি হিট আসবে। তো যে আপওয়ার্ড মুভমেন্টের সময় যে ভাইব্রেশনটা হচ্ছিল, সেই ভাইব্রেশন কী হবে? ইনক্রিজ করে যাবে। তাহলে ভেপার প্রেশারও ইনক্রিজ করবে। ইউ নিড মোর ভেপার টু স্যাচুরেট দ্যাট ওয়ান। সৃষ্টি ব্যাপারটা বোঝা গেল? হাউ দিস ইজ রিলেটেড টু হিট টেম্পারেচার। ঠিক আছে? টেম্পারেচার, ইফ টেম্পারেচার গোজ আপ, এই স্যাচুরেটেড ভেপার প্রেশার or simply vapor pressure is directly proportional to temperature, absolute temperature, because if T go up, heat goes up, thus vibration goes up, thus more vapor forms, thus more vapor pressure required to equilibrium, to create equilibrium. More pressure to create, to re-establish equilibrium, to ভালোভাবে বললে বোঝা যাবে, re-establish equilibrium। তাহলে এই কথার মধ্যেই আমার মেন দুটো ওয়ার্ড রয়ে গেল। কি কি ওয়ার্ড? একটা ওয়ার্ড হচ্ছে এই যে টি গোজ আপ, মোর ভেপার প্রেশার। তাহলে ভেপার প্রেশার ইজ ডাইরেক্ট প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। ওকে, তাহলে আমি একটা গ্রাফ আঁকতে পারি। কিরকম গ্রাফ? ভেপার প্রেশার ভার্সেস টেম্পারেচার। আমি এখান থেকে এখানে একটা গ্রাফ আঁকছি। এদিকে ভেপার প্রেশার, এদিকে টেম্পারেচার। কিরকম পাবো? ফর ইচ অফ দ্য লিকুইডের জন্য আমি এরকম গ্রাফ পাবো।
এরকম পাবো, ঠিক আছে? যেটা তো ওপরে সে তত বেশি ভোলাটাইল। গ্রিন ইজ মোর ভোলাটাইল, রেড পিঙ্ক ইজ লেস ভোলাটাইল, ঠিক আছে? এটা হচ্ছে মোর ভোলাটাইল, এটা হচ্ছে লেস ভোলাটাইল। বিকজ সেম টেম্পারেচারে ভেপার প্রেশার যার যত বেশি সে তত বেশি ভোলাটাইল হচ্ছে। বা একই ভেপার প্রেশার ক্রিয়েট করতে কার টেম্পারেচার কত বেশি লাগছে সেটার উপর ডিপেন্ড করে তার ভোলাটিলিটি কমছে বাড়ছে, ঠিক আছে? কথাটা আমি আরেকবার এক্সপ্লেইন করি। আমি যদি এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানি, তাই ভার্টিক্যাল লাইনের টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তাই দেখো সব থেকে বেশি ভেপার ক্রিয়েট করছে কে? গ্রিনটা। তার থেকে কম কে করছে? অরেঞ্জটা। তার থেকে কম কে করছে? ব্লুটা। আর সব থেকে কম কে করছে? পার্পেলটা, পিঙ্কটা। তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, অ্যাট কনস্ট্যান্ট টি, মোর ভেপার প্রেশার মোর ভোলাটাইল। গ্রাফটা তাহলে ইম্পর্টেন্স বোঝা গেল। এই ভোলাটিলিটির জন্য যে অপারেশনটা যে ইয়েটা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ইভ্যাপোরেশন। দ্য ফেনোমেনা অফ বিং ভোলাটাইল ইজ কল্ড ইভাপোরেশন। ইট ইজ আ সারফেস ফেনোমেনা, খালি ওপরের লেভেল থেকেই হয়, যেটা এইখানে হচ্ছে। দ্যাট ইজ দ্য ইভাপোরেশন, দ্যাট ডায়াগ্রাম ইজ দ্য ইভাপোরেশন। এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে ইভাপোরেশন। এখানে এটা দেখেছিলাম, এটাই হচ্ছিল সেই ইভাপোরেশন, ঠিক আছে? ফেনোমেনা অফ ভেপোরাইজেশন আপন keeping open, phenomena of vaporization upon keeping the head open, space open by which display volatility of liquid। এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ইভাপোরেশন। এখান থেকে আরেকটা জিনিস আসে, দ্যাট ইজ কল্ড বয়লিং। বয়লিং কি? বয়লিং হচ্ছে র্যাপিড ইভাপোরেশন। সেটা কখন হয় না, যখন কোনো লিকুইডের টেম্পারেচার, প্রেশার, ভেপার প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশারের সঙ্গে ইকুয়াল হয়ে যায়। হোয়েন ভেপার প্রেশার অফ এনি লিকুইড equal to atmospheric pressure, then শুধুমাত্র ভেপারগুলো নয়, গ্যাসিয়াস মলিকুলগুলো ওর সঙ্গে ইকুইলিব্রিয়ামে চলে আসে। বুঝে হুম বললেন না বুঝে হুম বললেন? then not only the vapor but gas molecule মানে নাইট্রোজেন and অক্সিজেনের molecule also appear at equilibrium with liquid। মানে কি হচ্ছে, ওই সময় যে কন্টেনারের মধ্যে যে পার্টিকেলগুলো ফিরে আসছিল না, কন্টেনারের মধ্যে একটা লিকুইড ছিল, আর লিকুইডের ভেপারটা উপরে ছিল, আর কন্টেনারটা ঢাকা দেওয়া ছিল। সেখানে লিকুইডের ভেপারগুলো ছিল,
এবার অ্যাট অ্যাটমসফেরিক প্রেশার, শুধুমাত্র লিকুইডের প্রেশার পার্টিকেল ব্যাক করছে তাই না, এই সময় ওর মধ্যে যদি কিছু গ্যাসিয়াস পার্টিকেল থেকে থাকে, the gas particle also come back, not come back, also get come down. Okay, this is the gas particle, and these are the liquid vapor particle. আচ্ছা, ভেপার আর গ্যাসের মধ্যে ডিফারেন্স কি? গ্যাস এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে অ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেশার। গ্যাস আর ভেপারের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে জিনিসটা রুম টেম্পারেচারে লিকুইড বা সলিড, তারা যদি গ্যাসিয়াস স্টেটে যায় তখন সেগুলোকে ভেপার বলে। যেমন আয়োডিন ভেপার, যেমন ওয়াটার ভেপার। ওয়াটার গ্যাস কেউ বলে না, কিন্তু যারা রুম টেম্পারেচারে গ্যাস তাদেরকে অলওয়েজ গ্যাস বলা হয়। ঠিক তেমনি ফ্রোজেন আর সলিডের মধ্যে ডিফারেন্স তাই। সলিড লিকুইড বা গ্যাস যদি রুম টেম্পারেচারে লিকুইড বা গ্যাস থাকে কোনো জিনিস, সেটা যদি সলিড হয়ে যায় তখন সেটাকে ফ্রোজেন বলা হয়। কারণ ফ্রোজেন ওয়াটার, ফ্রোজেন অক্সিজেন, ফ্রোজেন নাইট্রোজেন, ঠিক আছে। কিন্তু যেগুলো রুম টেম্পারেচারে সলিড সেগুলোকে সলিড বলা হয়। সেম গোস ফর মল্টেন অর কনডেন্সড। যা রুম টেম্পারেচার লিকুইড তারা লিকুইড, যা রুম টেম্পারেচার সলিড তারা যদি লিকুইড হয়ে যায় তখন তাদেরকে মল্টেন বলে। আর যারা রুম টেম্পারেচার গ্যাস তারা যদি লিকুইড হয়ে যায় তখন তাদেরকে কনডেন্সড বলে। ওকে, মানে আমি যদি ওয়ার্ডগুলো লিখি, তাই রুম টেম্পারেচার আদার দ্যান রুম টেম্পারেচার, ঠিক আছে। তাই রুম টেম্পারেচার যারা সলিড তারাই ফ্রোজেন, লিকুইড, molten or condensed or gas vapor। ডিস্টিংশনটা বোঝা গেল? ওকে, যারা রুম টেম্পারেচার গ্যাস তারা গ্যাস, যারা রুম টেম্পারেচার গ্যাস নয় তারা যদি অন্য কোনো টেম্পারেচারে গিয়ে গ্যাসিয়াস স্টেট পায় তখন তাদেরকে আর গ্যাস বলবো না, তখন তাদেরকে ভেপার বলবো। যারা রুম টেম্পারেচার লিকুইড তারা লিকুইড, যেমন ওয়াটার, যেমন মার্কারি, যেমন ব্রোমিন। যারা রুম টেম্পারেচার লিকুইড নয় তারা যদি লিকুইড হয়ে যায় তখন তাদেরকে মল্টেন বলবো বা কত কনডেন্স বলবো। যারা রুম টেম্পারেচার সলিড তারা সলিড, যারা রুম টেম্পারেচার সলিড নয় তারা যদি সলিড হয় তখন তাদেরকে ফ্রোজেন বলবো। ওকে, আচ্ছা, এটা কিন্তু সবসময় অ্যাটমসফিয়ারিক প্রেশারেই কনডেন্স করা হচ্ছে। তো এই যে এয়ার পার্টিকেলগুলো, গ্যাস পার্টিকেল এখানে ঢুকে আসলো, ওর জন্য কি হয়? এর জন্য ওরা জমাট বেঁধে বাবল তৈরি করে, ফর্মস বাবল। দিস গ্যাস পার্টিকেলস, আচ্ছা এটা আমি এখানে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। দিস গ্যাস পার্টিকেলস goes together and forms bubble, goes together and forms bubble। ঠিক আছে, এরাই বাবল ফর্ম করে রাইজ করে আর কনভেকশন কারেন্ট জেনারেট করে। দিস বাবল রাইজ, these bubbles rise and convection current generated। বুক 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 ফুটছে, ফাটছে, তাই না? দেখবে কনভেকশন কারেন্ট হয়ে যায়। তানিশ, মেকানিজমটা বোঝা গেল বয়েলিং এর? যেহেতু প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার চলে গেছে, প্রেসারটা অ্যাটমসফিয়ার প্রেসার ইকুয়াল হয়ে গেছে, তাই জন্য তখন শুধুমাত্র ভেপারটা নয়, গ্যাস মলিকিউলগুলো ব্যাক করছে, ব্যাক করে জমাট বাঁধছে, বাবল তৈরি করছে। বাবলগুলো এবার রাইজ করছে, ফাটছে, সার্কুলেশন হচ্ছে, বাইরে থেকে গ্যাস পার্টিকেল ঢুকছে, ভেতর থেকে গ্যাস পার্টিকেল বাবল ফর্ম করে বেরিয়ে যাচ্ছে, কনভেকশন কারেন্ট তৈরি হচ্ছে, বয়েলিং। আর যেই টেম্পারেচারে ওরা অ্যাটমসফিয়ারিক প্রেসার রিচ করেছে
সেই টেম্পারেচারটাই হচ্ছে ওর বয়লিং পয়েন্ট। দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার অ্যারাইভস অ্যাট 1 atmosphere। তাহলে বয়লিং পয়েন্ট কাকে বলে, আর নর্মাল বয়লিং পয়েন্ট কাকে বলে? নর্মাল বয়লিং পয়েন্ট হচ্ছে, এবার আমি তো আগেই বলেছিলাম যে প্রেশারের সঙ্গে ভেপার প্রেশারের সঙ্গে টেম্পারেচার প্রপোর্শনাল। এই যে ভেপার প্রেশার ডাইরেক্ট প্রপোর্শনাল টু টেম্পারেচার এখানে বলা আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে অ্যাট দ্যাট টেম্পারেচার বা দ্যাট টেম্পারেচার অ্যাট হুইচ vapor pressure equals to atmospheric pressure, that temperature at which vapor pressure becomes atmospheric pressure, that is called boiling point। ওকে, এবার তুমি দেখো যে একটা কোয়েশ্চেন ছিল ছোটবেলায় যে পাহাড়ের ওপর at the top of the hill why boiling point decrease, why inside pressure cooker boiling point increase, because ওখানে atmospheric প্রেসারটাই চেঞ্জ হয়ে যায়, তাই জন্য বয়লিং পয়েন্ট কি হয়ে যাচ্ছে, ডিক্রিজ বা ইনক্রিজ করে যাচ্ছে। তো খাবার বানাতে অসুবিধা হয়, কিন্তু প্রেসার কুকারের ভেতর সুবিধা হয়। ওকে, গ্রাফটা কেমন হচ্ছে? গ্রাফটা হচ্ছে এইটা। ধরো জলের জন্য আমি করছি, অন্য কোনো লিকুইড করছি না, জলের জন্য আমি করছি। সো দিস ইজ দ্য ওয়াটারের কার্ভ, ভেপার প্রেসার, এদিকে ভেপার প্রেসার আর এদিকে তুমি টেম্পারেচার রেখেছো। এবার ভেপার প্রেসার যেই টেম্পারেচার 1 atmosphere হলো, ধরো এটা 1 atmosphere কার্ভ, এটা 1 atm এর কার্ভ, তাহলে এটাই হচ্ছে জলের বয়লিং পয়েন্ট। দাঁড়াও এটা শেষ করে নি, এই ব্যাপারটা বোঝা গেল কি না সৃষ্টি? ঠিক আছে, ভেপার প্রেসার 1 atmosphere টাচ করেছে, বাস যেই টেম্পারেচার টাচ করেছে ওটা বয়লিং পয়েন্ট। অন দ্য টপ অফ দ্য হিল কি হয়, অন দ্য টপ অফ দ্য হিল এই লেভেলটাই নেমে আসে, এইখানে চলে আসে, এটা হচ্ছে অন হিলি অন হিল। তাহলে ওখানে দেখো লাইনটা একটু লেফট হ্যান্ড সাইডে কাট করছে, পিঙ্ক ব্লু লাইনটাকে, তাহলে এটা হচ্ছে টিবি হিল হুইচ ইজ লেস দ্যান টিবি জিরো, মানে ওর নর্মাল বয়লিং পয়েন্টের থেকে কম, তাই জন্য লোয়ার টেম্পারেচারে ফোটে। আর প্রেসার কুকারের মধ্যে কি হয়, প্রেসার কুকারের মধ্যে বয়লিং পয়েন্ট বেড়ে যায়, কেন? ওখানে ভেপার প্রেসার প্রায় ডবল। এই এটা হচ্ছে ইনসাইড প্রেসার কুকার। তাহলে এখানে কোথায় কাট করছে, অনেক ওপরে, টিবি কুকার। টিবি কুকারটা is greater than TB0, তাই না? বয়লিং পয়েন্টের থেকে বেশি। এটাই হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। আমাদের প্রেসার কুকারের ভেতর 120 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় বয়লিং পয়েন্ট। আর আমাদের যদি দার্জিলিংয়ে চলে যাও তাহলে সেটা হয়ে যায়, দিস ইজ ফর ওয়াটার, হ্যাঁ, আর দার্জিলিংয়ে চলে গেলে সেটাই হয়ে যায় 92 ডিগ্রি সেলসিয়াস। এই যে ওখানে খাবার দাবার খুব একটা ভালো পাওয়া যায় না, মোমো টোমো পাওয়া যায় যেটা কম্পারেটিভলি কম টেম্পারেচারে সেদ্ধ হয়ে যায়। ওকে, দিস ইজ দ্য স্টোরি অফ ভেপার প্রেসার। আর এখানে যে লাইনগুলো টেনেছিলাম ওরাও কোনো না কোনো পয়েন্টে কাট করে 1 atmospheric প্রেসারকে। এই যে উপরে 4টে লাইন টেনেছিলাম, যেটা যে লাইনটা যে পয়েন্টে কাট করছে দ্যাট ইজ দেয়ার বয়লিং পয়েন্ট। এটা হচ্ছে টিবি পিঙ্ক, এটা টিবি ব্লু, এটা টিবি অরেঞ্জ, আর এটা টিবি গ্রিন।
তার একটা জিনিস কি বোঝা যাচ্ছে, ভোলাটিলিটির সাথে সাথে ওদের বয়লিং পয়েন্টও ডিক্রিজ করে। ঠিক আছে, ভোলাটিলিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বয়লিং পয়েন্ট। দেখো যত ডান দিকে আছে বয়লিং পয়েন্ট ইনক্রিজ করে যাচ্ছে না, আর ভোলাটিলিটি তো উল্টো, লেফট হ্যান্ড সাইডে মোর, রাইট হ্যান্ড সাইডে লেস। ঠিক আছে, তাহলে জলের বয়লিং পয়েন্ট 100 আর ইথানলের বয়লিং পয়েন্ট 78, কোনটা ভোলাটাইল বেশি? ইথানল, ইনভার্সলি প্রপোর্শনাল। বয়লিং পয়েন্টটা ভোলাটিলিটি ইনভার্স। 2 মিনিট ব্রেক নাও, যাও 2 মিনিট ব্রেক। ওকে, সারফেস টেনশন। সারফেস টেনশনে কিছুই না, ওরা লিকুইডের মধ্যে যদি আমি পার্টিকেলগুলোকে অবজার্ভ করি, তবে এটা দেখবো সেটা হচ্ছে কি, ওই পার্টিকেলগুলোর ডান দিকে বাঁ দিকে ওপর নিচে প্রচুর পার্টিকেল থাকে। এই যে একটা পার্টিকেল হয় তার ডান দিকে ওপরে নিচে ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে প্রচুর পার্টিকেল থাকে, প্রত্যেকটা পার্টিকেলই ওকে টানে। So the force on the particle inside a liquid is balanced. এই ফোর্সটাকে অ্যাডহেসিভ ফোর্স বলে, এই কোহেসিভ ফোর্স বলে। দিস ফোর্স আর কল্ড কোহেসিভ ফোর্স। কিন্তু যদি পার্টিকেলটা ওর লেয়ারে থাকে তখন কিন্তু সমস্যা। কিরকম সমস্যা না, ওর ডান দিক আর বাঁ দিকের গুলো হয়তো ওকে ব্যালেন্স করে দিল, কিন্তু যেগুলো তলায় আছে সেই ফোর্সকে কে ব্যালেন্স করবে? তাহলে ফোর্স অন দ্য সারফেস has unbalanced force. এই পয়েন্টটা বোঝা গেল? একটা জলের ভেতরে যদি কোনো একটা লিকুইডের ভেতরে যদি কোনো একটা লিকুইড থাকে, পার্টিকেল থাকে, তারা উপরে নিচে ডান দিক বাঁ দিক সামনে পেছনে পার্টিকেল আছে, সবাই মিলে তাকে টানছে ইকুয়াল এন্ড অপোজিট ডাইরেকশনে, তাহলে ও চাইছে কি খালি ব্যালেন্সড ফোর্স বিলং করছে। কিন্তু যদি টপ সারফেসে যদি কোনো মলিকিউল থাকে তাহলে তার তো খালি ডান দিক বাঁ দিক সামনে পেছনে আছে, ওপরে তো কোনো মলিকিউল নেই, তো নিচ থেকে যে মলিকিউলগুলো টানছে তাদের ফোর্সকে ব্যালেন্স করার মতো কোনো মলিকিউল প্রেজেন্ট থাকছে না। কথা বুঝলে? যেটা টপে আছে তার ডান দিক বাঁ দিক সামনে পেছনে মলিকিউল আছে, নিচেও আছে, কিন্তু ওপরে কিছু নেই। তাই ডান দিকের ফোর্সটা বাঁ দিক দিয়ে, সামনের ফোর্সটা পেছন দিক দিয়ে ব্যালেন্স হয়ে গেল, কিন্তু বটমের যে ফোর্সগুলো আছে সেগুলো ব্যালেন্স হচ্ছে কি দিয়ে? ওপরে তো কিছু নেই, তা ওটা আনব্যালেন্সড ফোর্স থেকে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য সোর্স অফ সারফেস টেনশন। দিস ফোর্স ক্রিয়েট a work done on an area। ঠিক আছে, তুমি যদি একটা মলিকিউলকে দেখো কোনো একটা জায়গা থেকে ঝুলতে, তাহলে এটা তো 2 ডাইমেনশনালি থাকছে না, 3 ডাইমেনশনাল থাকছে। তো সব দিক থেকে ব্যালেন্স করছে, 3 ডাইমেনশনাল। এটা ইট লুকিং লাইক ঝাড়বাতি, চ্যান্ডেলিয়ার, তাই না? তাহলে ওর ওপরে ধরো তুমি কোনো একটা মেটাল প্লেট দিয়ে দিলে, তাহলে ও কি হবে? ও কি করবে? ওই মেটাল প্লেটের যে মলিকিউলটা আছে সে ওটাকে একটা ফোর্স দেবে, সো দ্যাট উইল ব্যালেন্স দ্য ফোর্স। দিস ফোর্সেস
external forces by other material. Balance the unbalanced internal force. The unbalanced internal force. এবার আমি কি বলতে পারি, যদি এক্সটার্নাল ফোর্সটা ইকুয়াল টু ইন্টারনাল ফোর্স হয়ে যায় অথবা লেস দেন হয়ে যায়, যদি এক্সটার্নাল ফোর্স ইজ লেস দেন অর ইকুয়াল টু ইন্টারনাল ফোর্স হয়ে যায়, তাহলে ওই জিনিসটা ভাসবে উইদাউট মেনটেনিং বায়ান্সি। বায়ান্সির ল এখানে অ্যাপ্লিকেবলই হবে না। তানিশ, প্রবলেমটা বোঝা গেল? তানিশ, ব্যাপারটা বোঝা গেল? যদি এক্সটার্নাল ফোর্সটা, এক্সটার্নাল যে কোনো একটা মেটেরিয়াল, ধরো একটা ব্লেড জলের উপর যদি তুমি রাখার চেষ্টা করো, ব্লেড ডুবে যায়, ব্লেডের ডেন্সিটি বেশি, মেটাল আছে, কিন্তু কিছু কিছু সময় তুমি যদি পারফেক্টলি ব্যালেন্স অবস্থায় তুমি ওটাকে নামাতে পারো, তুমি দেখবে ব্লেড ভাসছে জলের উপর। আমি গ্রুপে একটা ছবি পাঠাচ্ছি, ওটা দেখো। ঠিক আছে, ওয়াটারের ওপর বা অয়েলের ওপর দিব্যি ভাসে। তো এটা কোনো ম্যাজিক নয়, জাস্ট সিম্পল কেমিস্ট্রি। স্যার ওটা আপনাকে এই নম্বরে পাঠাতে পারি? হ্যাঁ, একটা নম্বর দিয়ে হাই উচ্চ নম্বর পাঠাতে পারি? তা তুমি গ্রুপে নেই? তো ওটা ওদিকে ফোন আছে। পাঠাও। Okay, then the material, then the external material, then the external material will float. External material float irrespective of their buoyancy, irrespective of their buoyancy. ব্লেড ফ্লোট করছে, কি আশ্চর্য কেস রে ভাই, ব্লেড ফ্লোট করছে। ইয়েস, বিকজ অফ দ্য সারফেস টেনশন, যদিও ডেন্সিটি বেশি। আরো মজাদার বিষয়, বাবলস, ড্রপলেটস, এগুলো স্ফেরিক্যাল হয়। কেন হয় না? বাবলস যদি এভাবে পড়তো বা ড্রপলেট যদি এভাবে পড়তো, ওর সেন্টার অফ মাসটা হচ্ছে মাঝখানে, সবকটা ফোর্স টুয়ার্ড সেন্টার অফ মাসের দিকে অ্যাক্ট করে। ঠিক আছে, সবকটা ফোর্স টুয়ার্ড সেন্টার অফ মাসের দিকে অ্যাক্ট করে। এখানে টপ ফোর্সটা না আনব্যালেন্সড হয়ে যায়, টপ ফোর্সটা আনব্যালেন্সড হয়ে যায়। সেই জন্য কি করে, ওটা নিজের শেপটাকে এমনভাবে অ্যাডজাস্ট করে নেয় যাতে সেন্টার অফ ফোর্সের দিকে, সেন্টার অফ গ্র্যাভিটির দিকে সবকটা ফোর্স ব্যালেন্সড হয়ে যায়। ও একটা কার্ভ সারফেস তৈরি করে ফেলে, স্ফেরিক্যাল একটা শেপ তৈরি করে ফেলে। সৃষ্টি, ব্যাপারটা বোঝা গেল? এটা ওয়াটার বাবলের জন্য ট্রু, এটা ওয়াটার ড্রপলেটের জন্য ট্রু। ওয়াটারকে তুমি ফ্ল্যাট অবস্থায় ছাড়ো, ও পড়ার সময় কিন্তু স্ফেরিক্যাল শেপ নিয়েই নেবে। বিকজ কি করছে, এই পয়েন্টটাকে গ্র্যাভিটি টানছে, তো এই মিড পয়েন্টটাকে, তাহলে ওই ফোর্সটা কি হচ্ছে, আনব্যালেন্সড হয়ে যাচ্ছে। তো কজেস হোয়াট, কজেস সারফেস টেনশন, কজেস সৃষ্টি। বোঝা গেল ব্যাপারটা? দেবে কম্প্রিহেন্সিভ, তোমাদের বইতে, যে কোনো বইতেই ছবিটা আছে। সৃষ্টি,
তানিশ, ব্যাপারটা বোঝা গেল তো? গ্র্যাভিটি ওর সেন্টার অফ মাসটাকে, এটা হচ্ছে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসটাকে টুয়ার্ড ইটসেলফ টানছে, ঠিক আছে? দ্যাট কজেস unbalanced force and that causes surface tension. আরেকটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশনটা কি না, তুমি যদি কোনো রকম একটা লিকুইড চেম্বারের মধ্যে কোনো একটা ছোট্ট সরু পাইপ ঢুকিয়ে দাও, কাঁচের তৈরি, তুমি দেখবে আইদার পাইপটা দিয়ে লিকুইডটা ওপরে উঠে এসছে, আইদার লিকুইডটা পাইপটা দিয়ে ওপরে উঠে এসছে, অথবা ওটা নিচে নেমে গেছে। ওকে, আইদার দিস কেস অর দ্যাট কেস। আইদার দিস অর দ্যাট। আর যদি তুমি এটাকে জুম করো, এই পোর্শনটাকে যদি জুম করে দেখার চেষ্টা করো, তাহলে তুমি কি দেখবে? তুমি এখানে দেখবে যেখানে আর কি উপরে উঠে গেছে, সেখানে তুমি দেখবে যে সলিউশনটা এরকম লোয়ার মিনিসকাস নিচু হয়ে গেছে। আর যদি তুমি যেখানে নেমে গেছে সেখানে যদি তুমি জুম করে দেখো, তাহলে তুমি দেখবে সলিউশনটার আপার মিনিসকাসটা দেখা যাচ্ছে, এটা উঁচু হয়ে আছে। হোয়াই সো? দ্যাট ইজ অলসো সারফেস টেনশন, ঠিক আছে? এই বাঁ দিকেরটাতে গ্লাস লিকুইড ইন্টারাকশন, গ্লাস লিকুইড ফোর্স ইজ গ্রেটার দ্যান লিকুইড লিকুইড ফোর্স। তাহলে এখানে একটা আনব্যালেন্স ফোর্স তৈরি হচ্ছে, যেহেতু দুটো ইকুয়াল না, তাই যে এখানে আনব্যালেন্সড। And that causes surface tension. And tension কি করছে? ওটাকে উপর দিকে তুলে নিচ্ছে, ওটাকে টেনে তুলে নিয়ে যাচ্ছে উপর দিকে, যেহেতু গ্লাসের অ্যাট্রাকশন লিকুইডের উপর বেশি। কথা বোঝা গেল না? ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, আর এটা হচ্ছে কোহেসিভ ফোর্স। কোহেসিভ বলতে নিজের সঙ্গে যদি বন্ড করে তখন সেটা কথা কোহেসিভ, আর অ্যাডহেসিভ হচ্ছে যখন দুটো আলাদা মেটেরিয়াল যখন লাগাচ্ছি আমরা, আঠা দুটো ডিফারেন্ট মেটেরিয়ালকে লাগায়, তাই ওটাকে অ্যাডহেসিভ বলা হয়। আর কোহেসিভ যে হচ্ছে যখন আমার সেম মেটেরিয়াল, অনেক সময় দেখবে দুটো না পাতা চিপকে গেছে বইয়ের, উল্টানোর সময় খোলা মুশকিল হয়ে যায়, এরকমভাবে ঠোঙার মুখ, নতুন ঠোঙার মুখ আটকে যায়। আর ওখানে কি হচ্ছে? ওখানে উল্টো কেস, উল্টো সাইডটা। এখানে গ্লাস লিকুইড অ্যাডহেসিভ ক্যারেক্টার ডিক্রিজ করে গেছে, গ্রেটার নয়, এখানে লেসার। আর এখানে সারফেস টেনশন তাই ডাউনওয়ার্ড। আর ডাউনওয়ার্ড বলেই এই মিনিসকাসটা এরকম ঢিপি হয়ে গেছে, বিকজ মেটেরিয়ালগুলো নিজেদের মধ্যে বন্ড অনেক বেশি, কাঁচের সঙ্গে লেগে থাকতে চাইছে না, কন্ট্যাক্ট এরিয়া কমিয়ে দিতে চাইছে। আর ওখানে কি হচ্ছে? কন্ট্যাক্ট এরিয়া বাড়িয়ে দিতে চাইছে, টেনে তুলে দিচ্ছে, তাই জন্য ওটা ওই মাঝখানে ডাউনওয়ার্ড লুপ তৈরি করেছে, লোয়ার মিনিসকাস তৈরি করেছে। ওকে, গ্লাস পুল লিকুইড, এটা হচ্ছে গ্লাস পুল লিকুইড, আর এখানে হচ্ছে লিকুইড পুল লিকুইড, লিকুইড পুল লিকুইড। যেহেতু এখানে লিকুইড লিকুইড ইন্টারঅ্যাক্ট ফোর্সটা বেশি, কোহেসিভ ফোর্সটা সেকেন্ড কেসে মোর দ্যান ফার্স্ট ওয়ান। ওকে, অ্যাপ্লিকেশন দুটো ক্লিয়ার?
এগুলো সব তুমি ফিজিক্সে আরেকবার পড়বে, বাট কেমিস্ট্রির কাজটা তো আমাকে কেমিস্ট্রির মতোই করতে হবে। বেশ কয়েকটা পরের চ্যাপ্টার এখন আছে। লাস্ট হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি মানে হচ্ছে যেটা চ্যাটচ্যাটে ভাব, ওরা লিকুইডকে ধরলে হাতে মধ্যে স্টিকি স্টিকি ভাবটা থাকে, ইস চ্যাটচ্যাট করছে। বা কোনো একটা স্ল্যান্টিং প্লেট বা মেটাল একটা প্লেট, তার মধ্যে তুমি দিকতে লিকুইডে ড্রপ দিলে, দিয়ে ওটাকে স্ল্যান্ট করে দিলে, ওই গারগার গারগার করে গড়িয়ে আসে, নাকি স্লিপ কেটে গড়াচ্ছে, স্টিকি থাকছে নাকি ফ্লুইড ফ্লো করে যাচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ভিসকোসিটি। তুমি দেখবে এরকম একটা, যদি তুমি একটা স্ল্যান্টিং প্লেট নাও, তাতে তুমি মার্কারি, এক ড্রপ মার্কারি, একটু মার্কারি নাও, একটু ওয়াটার নাও, আর একটু হানি নাও, HG H2O HONUI, কিন্তু HG স্টার। এইভাবে তুমি যদি রেখে দাও, তাহলে তুমি কি দেখবে বলতো? একটা সময় তুমি দেখবে সে না, মার্কারি হচ্ছে সবথেকে কম ভিসকাস। মার্কারি গারগার গারগার করে গড়িয়ে চলে এসেছে, কোনো স্ট্রেস, কোনো ইয়ে রাখেনি, কোনো ট্রেইল রাখেনি, কোনো দাগ রেখে আসেনি। H2ওটা মোটামুটি মাঝখানে থাকবে, কিন্তু এখানে কিছু ট্রেল থাকবে, যে হ্যাঁ এখানে জল নেমেছে, দাগ দাগ থেকে দেখবে। এটা হচ্ছে ওয়াটার। আর হানিটা সব থেকে ওপরে, এবং ওটা একটা স্মিয়ার তৈরি করেছে, দেখো এটা এরকম একটা স্মিয়ার তৈরি করেছে, এটা হচ্ছে হানি প্লাস স্মিয়ার। একটা দাগ তৈরি করেছে, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? হানি ইজ মোর ভিসকাস দ্যান ওয়াটার, হানি is greater than water which is greater than mercury in viscosity, চ্যাটচ্যাটে ভাব। এই ভিসকোসিটি জিনিসটা কি? চ্যাটচ্যাটে ভাব তো আমি ফিজিক্যালি বলছি, ম্যাথামেটিক্যালি কি করে বলবো? না, ইটস এ রেজিস্টিভ ফোর্স, ইটস এ রেজিস্ট্যান্স অফ ফ্লো। যেমন তারের মধ্যে রেজিস্ট্যান্স অফ ইলেকট্রন আছে, তারের মধ্যে তো অ্যাটম আছে, অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসগুলো ইলেকট্রনগুলোকে রেজিস্ট করে, ফ্লো করতে দেয় না, তাই জন্য রেজিস্ট্যান্স তৈরি হয়। এখানেও একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সকে বলা হয় ভিসকাস ফোর্স, এফভি। ভিসকাস ফোর্স, এই প্রপার্টিটা হচ্ছে ভিসকোসিটি, চ্যাটচ্যাটের প্রপার্টিটা হচ্ছে ভিসকোসিটি। ভিসকাস ফোর্স হুইচ ইজ রেজিস্টিভ ফোর্স। কিসের জন্য রেজিস্ট্রেশন বলছি, কিসের জন্য রেজিস্ট? সেটা হচ্ছে রেজিস্ট টু ফ্লো, a layer of what? A layer of liquid on the top of another layer, on the top of another layer, that is called viscous force। এইটাই রেজিস্ট করছে। এতে কি প্রুফ হয়? ওয়াটার কিন্তু মানে লিকুইড কিন্তু লেয়ার আছে, ঠিক আছে? তাই তুই যখন কোনো জিনিসকে স্ল্যান্ট করছো, তখন কি হচ্ছে ব্যাপারটা? উইদাউট স্ল্যান্টিং ব্যাপারটা এরকম থাকে, উইদাউট স্ল্যান্টিং। উইদাউট স্ল্যান্টিং। যখন স্ল্যান্ট করছো তখন কি হয়ে যাচ্ছে? ওটা এরকম রিলেটিভ একটা মোশন নিয়ে নিচ্ছে, তাই না? এরকম হয়ে যাচ্ছে না? স্ল্যান্ট করলে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে তো। আচ্ছা, পিনটা কোনো কন্টেনার, আমি জাস্ট বাউন্ডারিটা দেখাচ্ছি, পিনটা কোনো কন্টেনার নয়, কিন্তু লিকুইড বাউন্ডারিটা দেখাচ্ছি। এটা হচ্ছে উইদাউট স্ল্যান্টিং,
আর এটা হচ্ছে স্ল্যান্টেড। তাই তুমি দেখো এই পার্টটা, এই মলিকিউলটা হচ্ছে এই মলিকিউলটা, এই মলিকিউলটা হচ্ছে এই মলিকিউলটা, এই মলিকিউলটা হচ্ছে এই মলিকিউলটা। তা সবাই মুভ করেছে, সবাই আগে কোথায় কোথায় ছিল? সবাই আগে ছিল এই বরাবর, এইটা এখানে ছিল, এই পিঙ্ক অরেঞ্জটা এখানে ছিল, এই রেডটা এখানে ছিল। সবকটা মুভ করেছে। সব থেকে বেশি মুভ করেছে কোনটা? সব থেকে ওপরেরটা, বিকজ ওর ওপর কোনো লেয়ার নেই, সে ওটাকে চেপে রাখতে পারছে না, সে ওটা ফ্রিলি ফ্লো করছে। কিন্তু তার পরের লেয়ারটায় কি হয়েছে? অরেঞ্জ ডটের লেয়ারটায় চাপ খাচ্ছে, ওপর থেকে একটা চাপ খাচ্ছে। তারপরের লেয়ারটা কি হয়েছে? আরো চাপ খাচ্ছে, তাই জন্য ওটা আরো কম মুভ করেছে। তারপরে ডেপথ যত বাড়ছে তত চাপ খাচ্ছে, সেই জন্য তার মুভমেন্ট কম হচ্ছে। ঠিক আছে, তো দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্সকে যদি আমি ডিজেড বলি, কি বলি? ডিজেড। আর দুটোর মধ্যে ডিস্টেন্সকে আমি যদি কতটা মুভ করেছে এটাকে যদি ডিইউ বলি। সৃষ্টি ব্যাপারটা বোঝা গেল কি হচ্ছে কেসটা? টপ লেয়ার মুভস মোস্ট, ঠিক আছে, মিডিল লেয়ার আর এটা বটম লেয়ার মুভ লিস্ট, বিকজ ওয়েট ওর ওপরে যে নর্মাল রিয়াকশন, ওর ওপরে নর্মাল রিয়াকশন ওজন কম, লিস্ট নর্মাল রিয়াকশন ফিকশন থেকে পড়েছো, লেস ওয়েট। আর বটম লেয়ারে হচ্ছে মোস্ট নর্মাল রিয়াকশন, মোস্ট ক্যাপিটাল এন, মোস্ট ওয়েট অন দ্য টপ অফ ইট। তার জন্য ওদের মধ্যে একটা রিলেটিভ মোশন তৈরি হচ্ছে। ইট কজেস আ রিলেটিভ মোশন বিটুইন লেয়ার, রিলেটিভ মোশন বিটুইন লেয়ার উইথ চেঞ্জেস উইথ ডেপথ। Which changes with depth, which changes with depth। তাহলে এটা কেন এত খাটাখাটি করে বোঝালাম না? তার কারণ হচ্ছে যে এফ ভিটা, এই এফ ভিটা এদের দুজনের রেশিওর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এফ ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এই ডিইউ ডিজেড, ডিইউ ডিজেড। এটাকে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কতটা ডিপে গেলে কতটা স্লো হবে, সেই কোয়ান্টিটিটাকে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তানিশ ব্যাপারটা বোঝা গেল তো? ভেলোসিটি গ্রেডিয়েন্ট, সব লেয়ার সমান স্পিডে মুভ করছে না, যে লেয়ার যত নিচে আছে সে তত চাপ খাচ্ছে, তার ফলে তার স্পিড কম হচ্ছে। তো কতটা নিচে আছে তার জন্য কতটা কম হচ্ছে, দ্যাট রেশিও ইজ কল্ড ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ওকে, the lower it is, lower any layer, the slower it gets, the slower it gets. So this is called velocity gradient. Also this FV is directly proportional to cross sectional area, area of contact, A for area of contact between layers. তো এই দুটো জিনিসের যদি প্রপোর্শনাল কনস্ট্যান্ট দেখা হয়, দ্যাট উইল বি viscous coefficient, that would be the viscous coefficient, যার কোএফিসিয়েন্ট যত বেশি সে তত বেশি চ্যাটচ্যাটে। এটা কোয়ালিটি অফ দ্য মেটেরিয়াল। du by
dz. It is called eta. This pronunciation is eta, not n. এটা কিন্তু eta, হ্যাঁ, eta. Viscosity coefficient. Okay, more eta, more sticky. আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, ওপরে এই সারফেস টেনশনের ইউনিট হচ্ছে ইউনিট অফ সারফেস টেনশন এটা হচ্ছে ফোর্স পার লেংথ অর ওয়ার্ক ডান পার এরিয়া এদের যা ইউনিট হবে তাই। আমি কেন এটাকে কোয়ান্টিটি ওয়াইজ লিখলাম, যাতে তুমি এদের ইউনিট দিয়ে ব্যাপারটা নিউটন পার মিটার বা জুল পার মিটার স্কোয়ার এভাবে তুমি দেখে নিতে পারো। আর লাস্টেরটার ইউনিট হচ্ছে তোমাদের এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেশনটা হচ্ছে টাউ ফর টেনশন ইকুয়ালস টু এফ ইন্টু এল। আর এখানে ইউনিট কি, এখানে ইটার ইউনিট হচ্ছে ইটা ইকুয়ালস টু এফ বাই এ ইন্টু ডিজেড ডিউ এফ বাই এ হচ্ছে ফোর্স বাই এরিয়া, মানে হচ্ছে প্রেশার। তো এটা হচ্ছে পাস্কাল ইন্টু মিটার বাই মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে পাস্কাল সেকেন্ড। ওকে, ডিজেড মানে ডেপথ, লেংথ, আর ডিউ মানে ভেলোসিটি। তা ভেলোসিটি মিটার পার সেকেন্ড, তো মিটার বাই মিটার পার সেকেন্ড কী হলো, কাটাকাটি হয়ে গেল, মিটার সেকেন্ডটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল। আর ফোর্স বাই এরিয়া তো প্যাসকাল আছেই, তাহলে এর ইউনিট হচ্ছে ফোর্স এই পাস্কাল ইন্টু সেকেন্ড। ওকে, বা নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড। That's the unit of eta. ठीक है, so that's all about this chapter. আমি অলরেডি পিপিটিতে এগুলো